ঘটনাটা আমার এক পরিচিতের, নাম আসাদ। আসাদ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের প্রয়োজনে তাকে প্রায় ঢাকার বাহিরে দুর্গম এলাকায় যেতে হয়। সেবার তাকে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে একটা পুরনো বাঁধ সংস্কারের কাজ চলছিল। থাকার জায়গা বলতে নীলকুঠির আমলের এক পুরনো ডাকবাংলো। বাংলোর কেয়ারটেকার রহমত আলী প্রথম দিনই আসাদকে সতর্ক করে দিয়েছিল, সূর্য ডোবার পর বাংলোর পেছনের শিমুলতলায় একা যেও না। ওইদিকার বাতাস ভালো নয়। আসাদ এসব কথায় কান দেওয়ার লোক না। সে শিক্ষিত, যুক্তিবাদী মানুষ। দ্বিতীয় দিন রাত আসাদ যখন বাংলোর বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিল, চারদিকে ঝিঝি পোকার প্রচণ্ড আওয়াজ। হঠাৎ সব শব্দ যেন এক লোমহই থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা। আসাদের মনে হলো বাগানের দিকে কেউ তাকে ডাকছে। খুব পরিচিত একটা কণ্ঠস্বর, ঠিক যেন তার মায়ের মতো। আসাদ চমকে উঠল। তার মা তো গ্রামে থাকেন, এখানে আসার কথা না। সে টর্চ নিয়ে বাগানে নামল। শিমুলতলার কাছে যেতেই দেখল কুয়াশার মতো সাদাতে কিছু একটা ঝোপের আড়ালে নড়ছে। আসাদ চিৎকার করে জিজ্ঞাসা করল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা কান্নার শব্দ ভেসে এলো। আসাদ আরো কাছে গেল। হঠাৎ টর্চের আলোয় সে যা দেখল তা তার রক্ত হিম হয়ে গেল। দেখল একটা মানুষ উরু হয়ে বসে আছে, কিন্তু তার ঘাড়টা অদ্ভুতভাবে উল্টো দিকে ঘোরানো। লোকটা যখন আসাদের দিকে তাকালো, আসাদ দেখল তার চোখে কোনো মণি নেই। দুটো গর্ত থেকে রক্তবর্ণের আলো বেরোচ্ছে। আসাদ আর এক মুহূর্ত দেরি না করে বাংলোর দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল ভারী পায়ের শব্দ। কেউ যেন হাঁপাতে হাঁপাতে তাকে তাড়া করছে। বাংলোয় ঢুকে কোনো মতেই দরজাটা আটকে সে সোফায় বসে পড়ল। তার বুক ধরফর করছিল। একটু শান্ত হয়ে সে ভাবল হয়তো মনের ভুল। তখনই দরজায় খুব মৃদু নখ হলো। ঠক ঠক ঠক। বাইরে থেকে রহমত আলীর গলা শোনা গেল। সাব, আমি রহমত, জল খাবার নিয়ে আইছি, দরজাটা খুলুন। আসাদ দরজাটা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ গেল দরজার নিচের ফাঁকটার দিকে। বাহিরে চাঁদের আলো ছিল। আসাদ দেখল দরজার ওপাশে দাঁড়ানো মানুষের কোনো ছায়া নেই, অথচ রহমত আলীর মতোই হুবহু গলার স্বর। আসাদ এবার ভয়ে চিৎকার করে বলল, তুমি রহমত না, তুমি কে? বাহিরের সেই কণ্ঠস্বর এক মুহূর্তে বদলে গিয়ে কর্কশ কণ্ঠ হয়ে উঠল, অমানসিক, এবং হাসির শব্দ পুরো বাংলোটা কেঁপে উঠল। দরজায় দরজায় নখের আঁচড় কাটার শব্দ হতে লাগল। ক্যাচ ক্যাচ ক্যাচ, ঠিক যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে কাঠ ছিদ্র করে ফেলছে। আসাদ সারা রাত ঘরের কোণে কোরআন হাতে নিয়ে বসে রইল। ভোরের আলো ফুটতেই সেই আচরণের শব্দ থেমে গেল। সকালে সে দরজা খুলতে বাহিরে এলো। দেখল দরজার শক্ত কাঠ, গভীর 5টা আঙুলের দাগ, ঠিক যেন কোনো অতিকায় জানোয়ারের থাবা। রহমত আলী যখন চা নিয়ে এলো, আসাদকে দেখে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাব, আপনি কি রাতে ওপাশে গিয়েছিলেন? রহমত ছিল না? গিয়েছিলেন? ওটা রহমত ছিল না, ওটা ছিল এই বাগানের দীর্ঘদিনের অতৃপ্ত আত্মা, যে মানুষের রূপ আর গলার স্বর নকল করতে পারে। গত 10 বছরে এই বাংলোর 4 জন লোক একইভাবে নিখোঁজ হয়েছে। আসাদ সেদিন বিকেলের বাসে শহরে চলে আসেন। আজও কোনো অচেনা জায়গায় দরজার নখ হলে আসাদ আগেই নিচের দিকে তাকায়। সে আর কোনোদিন ছায়াবিহীন মানুষের উপর বিশ্বাস করতে পারে না।
শহরের কোলাহল থেকে দূরে। উত্তরবঙ্গের এক শহরে আমার একটা বন্ধুর প্রত্যেক বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন ছুটিতে। বিশাল পুরনো আমলের দালান, চুনকাম খসে পড়া দেয়াল, আর জানালার খড়গুলো বাতাসের ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দ করছে। বাড়ির বর্তমান মালিক আমার বন্ধু অয়ন, যে একা ওই বিশাল বাড়িতে থাকে। প্রথম দিনটা আড্ডা আর খাওয়া দাওয়ায় ভালোই কাটল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাড়ির আবহাওয়া যেন পাল্টে যেতে শুরু করলো। অয়ন আমাকে দোতলার এক ঘরে থাকার ব্যবস্থা করে দিল। শোয়ার আগে ও খুব নিচু সুরে বলল একটা কথা, রাতে ছাদ থেকে কোনো শব্দ শুনলে বাইরে যাওয়ার দরকার নেই, দরজার ভেতর থেকে লক করে দিবি। আমি হেসেই উড়িয়ে দিলাম। ভূতের বিশ্বাস আমার কোনো দিনই ছিল না। তখন প্রায় রাত 1টা। বাহিরে ঝিনঝিন ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে নাম না জানা কোনো পাখির চিৎকার শোনা যাচ্ছিল। হুট করে আমার তন্দ্রাটা ভেঙে গেল। ঝম ঝম ঝম, খুব হালকা কিন্তু পরিষ্কার একটা শব্দ, যেন উপরের ছাদে কেউ নুপুর পরে পায়চারি করছে। আমি ভাবলাম হয়তো পাশের কোনো বাসার শব্দ, কিন্তু পরক্ষণেই মনে হলো এই বাড়ির আশেপাশে অন্তত 100 গজের মধ্যে কোনো বড় উঁচু দালান নেই। শব্দটা ক্রমশই বাড়ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে কেউ যেন ছাদের ওপর ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহল আর সাহসের বশবর্তী হয়ে আমি অয়নের নিষেধ ভুলে গেলাম। হাতে থাকা টর্চটি জ্বালিয়ে পা টিপ টিপ করে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম। ছাদের দরজাটা আগে থেকে খোলা ছিল। চাঁদের আলোয় পুরো ছাদটা রূপালি হয়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই। চারপাশ একদম নিঝুম। আমি ভাবলাম হয়তো মনের ভুল, ফিরে যাব। এমন সময় দেখলাম ছাদের একদম কার্নিশে একটা ছোট মেয়ে বসে আছে, পরনে লাল রঙের ফ্রক। আমি থতমত খেয়ে গেলাম। এই খুকু, এত রাতে এখানে কি? পড়ে যাবে তো। মেয়েটা আমার দিকে ফিরল না, শুধু হাত দিয়ে নিচের অন্ধকার বাগানের দিকে ইশারা করল। আমি কয়েক পা এগিয়ে গিয়ে নিচে তাকালাম। অন্ধকার, ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যখন আবার মেয়েটার দিকে তাকালাম, দেখলাম ও উধাও। ছাদটা খা খা করছে। হঠাৎ আমার পায়ের কাছে কি যেন একটা লাগলো। টর্চ জ্বালিয়ে দেখলাম একটি পুরনো আমলের নূপুর পড়ে আছে। আমি সেটা হাতে তুলে নিতেই সারা শরীরে একটা বিদ্যুতের ঝলক বয়ে গেল। কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, ওকে কেন ডাকলে? ও তো একা ফিরবে না। পরদিন সকালে অয়নকে সবটা খুলে বললাম। অয়ন হেসে জানালো, আজ থেকে 30 বছর আগে ওর এক ছোট বোন ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। সেদিন নাকি ওর পায়ে নূপুর ছিল। আর সব থেকে ভয়ঙ্কর তথ্য হলো, ওই ঘটনার পর থেকে বাড়ির ছাদের দরজা সব সময় তালাবদ্ধ হয়। আমি অয়নকে বললাম, কিন্তু কাল রাতে তো দরজা খোলাই ছিল। অয়ন আমাকে নিয়ে ছাদে গেল। গিয়ে দেখলাম ভারী লোহার তালাটা মরচে ধরা অবস্থায় ঠিকঠাক লাগানো আছে। অর্থাৎ কাল রাতে আমি যে দরজা দিয়ে ছাদে ঢুকেছিলাম, বাস্তবে সেই দরজার কোনো অস্তিত্বই নেই। তাহলে আমি কাল কোথায় গিয়েছিলাম আর কার সাথেই বা কথা বলছিলাম? আজও মাঝরাতে একাকী ঘরে থাকলে আমি সেই নূপুরের শব্দ শুনতে পাই। মনে হয় যেন আমার ঘরের দরজা ঠিক ঠিক ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার ভেতরে যাওয়া, দূরে যাওয়ার জন্য নয়, ওর সাথে ওই ছাদে ফিরে যাওয়ার জন্য।
শহরের ব্যস্ততা যখন কমে আসে, রাত 2টোর পর রাস্তাগুলো অদ্ভুত শান্ত হয়ে যায়। আমি তখন ফিরছিলাম একটা জরুরি কাজ সেরে। জিপিএস ম্যাপ দেখছিলাম, শর্টকাট একটা রাস্তা যেটা পুরনো এলাকার সরু গলির ভেতর দিয়ে গেছে। গলির দুপাশে পুরনো আমলের দালান, আর ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ছায়াগুলো যেন একটু বেশি দীর্ঘ দেখাচ্ছিল। হঠাৎ দেখলাম রাস্তার মোড়ে একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছেন, পরনে সাদা শার্ট, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। লোকটা হাত বাড়িয়ে সিগন্যাল দিলেন। এই শুনশান রাস্তায় একা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু মায়া হলো। ভাবলাম পৌঁছে দেই। লোকটা ধীর পায়ে পেছনের সিটে এসে বসলেন। গন্তব্য বললেন এখন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা পুরনো মোড়। আমি আয়নার দিকে তাকালাম। ভদ্রলোকের চোখ দুটো যেন কেমন স্থির, কোনো পলক পড়ছে না। আমি কথা বলার চেষ্টা করলাম। এত রাতে একা দাঁড়িয়ে আছিলেন যে? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু নিচু সুরে বললেন, আমার খুব তাড়া আছে, আজ অনেক দেরি হয়ে গেছে। এরপর পুরোটা পথ একদম পিনপতন নীরবতা। গাড়ির এসি রুমেও আমার হঠাৎ খুব শীত করতে শুরু করলো। কাঁধের কাছে একটা অদ্ভুত ভারী অনুভব হচ্ছিল, যেন কেউ খুব কাছ থেকে আমার উপর ঝুঁকে আছে। যখন মোড়ে পৌঁছালাম, আমি গাড়ি থামিয়ে পেছনের দিকে তাকালাম, কিন্তু সিট ফাঁকা, লোকটা নেই। দরজা খোলার শব্দও পাইনি, এমনকি সেন্ট্রাল লকিংয়ের আওয়াজও হয়নি। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। গাড়ি থেকে নেমে যখন পেছনের সিট চেক করলাম, দেখলাম সেখানে শুধু এক টুকরো ভেজা কাগজ পড়ে আছে। কাপা হাতে সেটা তুলে নিলাম। সেখানে খুব অস্পষ্ট লেখা ছিল, 1926 সালের এই দিনে আমি পৌঁছাতে পারিনি, আজ পৌঁছাতে হবে। পরদিন সকালে এলাকার একজনের কাছে শুনলাম, ঠিক 100 বছর আগে এই জায়গায় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি তার পরিবারের জন্য জরুরি ঔষধ নিয়ে ফিরছিলেন। আজ রাত 2টো বাজলে একাকী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে কি যাত্রী, নাকি সময়ের গ্রহে হারিয়ে যাওয়া কোনো অতৃপ্ত আত্মা? উত্তরটা আজও রহস্য রয়ে গেছে।